হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর 3 কোয়েশ্চেন এই গল্পটি নিয়ে আলোচনা করব। তো এটির লেখক ছিলেন লিও টলস্টয়। তো গল্পটি নিয়ে আলোচনা করার আগে প্রথমেই আমরা লেখক সম্পর্কে দু চার কথা জেনে নেব। লিও টলস্টয় 1828 সালের 9 সেপ্টেম্বর রাশিয়ারই টুলা নামক একটি রাজ্যে জন্মগ্রহণ করেন। তো তারা 4 ভাই ছিল, তার মধ্যে টলস্টয় ছিল সবথেকে ছোট। ছোটবেলাতেই তিনি তার মাকে হারান। তো তারপর তার বাবার এক জ্ঞাতি ভাই তাকে দেখাশোনা করতেন। 7 বছর বাদে তার বাবারও মৃত্যু হয় এবং সেই সময় তাকে দেখাশোনার দায়িত্ব নেয় তারই এক পিসি। তার প্রাথমিক শিক্ষা তিনি তার নিজের বাড়িতেই লাভ করেছিলেন এবং 1844 সালে কাজান বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যদেশীয় ভাষার এক শিক্ষাক্রমে তিনি যোগ দেন। কিন্তু ছাত্র হিসেবে সাফল্য পাওয়ার আগেই তিনি কিন্তু ব্যর্থ হন এবং তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান এবং একজন কৃষক হওয়ার জন্য তার বাবার জমিদারিতে তিনি ফিরে আসেন। এরপর তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং তারপরই বিখ্যাত যে ক্রিমিয়া যুদ্ধ, যেটি 1853 সালে সংগঠিত হয়েছিল, সেই ক্রিমিয়া যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। তো তার সাহিত্য যদি আমরা দেখি তাহলে দেখব যে তার বেশিরভাগই রচনা বাস্তবতার সাথে মানুষের যে অবস্থা সেগুলিকেও উন্মোচিত করে। তিনি যে সমাজে বাস করতেন সেই সমাজ তার লেখার মধ্যেই প্রতিফলিত হয়। তিনি বিশেষত কথা সাহিত্য রচনার জন্যই বিখ্যাত, আর খ্রিস্টীয় দর্শনের প্রসারের জন্য তিনি কিন্তু বিশেষ অবদান রেখেছিলেন। তার দর্শন মানুষের জীবন ও সুখ সম্পর্কিত নতুন ভাবনা গঠনে অনেকটাই সহায়তা করে। তিনি ভীষণ মাত্রায় কিন্তু নীতিবাদী ছিলেন এবং সেগুলিকে যুক্তিসঙ্গত আর প্রত্যয়জনকভাবে তার উপন্যাসে বা ছোট গল্পে তন্ন তন্ন করে কিন্তু খতিয়ে দেখেছিলেন। তার জীবন অবলম্বনে ইতিমধ্যেই অনেক সিনেমাও হয়েছে। আজও তার যে লেখালেখিগুলো বিভিন্ন শ্রেণীর মানুষকে ভীষণভাবে কিন্তু অনুপ্রাণিত করে। তো তিনি যেগুলি রচনা করেছিলেন তার মধ্যে যেটির জন্য তিনি সবথেকে বেশি বিখ্যাত সেটি হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। এবং যদি আমরা ব্যাপ্তি বা চমৎকারিত্বের দিক থেকে দেখি তবে নিঃসন্দেহে এটাকে আমরা একটা মহাকাব্যের সাথে তুলনা করতে পারি। আমরা যে টেক্সটটা নিয়ে আলোচনা করব, যেটির নাম হচ্ছে 3 কোয়েশ্চেন্স। তো এই 3 কোয়েশ্চেন এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1885 সালে। যে সংকলন থেকে এই গল্পটি নেওয়া হয়েছিল সেই মূল সংকলনটির নাম ছিল হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। এই সংকলন থেকেই এই 3 কোয়েশ্চেন টেক্সটটি তোলা হয়েছে। এই গল্পটি অনেকটা নীতিকথা রূপে আমরা দেখতে পাব। এখানে দেখানো হবে যে একটা জার, যিনি তার নির্দিষ্ট 3টে প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিলেন, যেগুলিকে তিনি জীবনে সফল হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করতেন। এই 3টি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য জার অনুসন্ধান করা শুরু করেন এবং তার সেই অনুসন্ধানকেই এই গল্পের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো গল্পের বিষয়বস্তুটাই একটি জারেরকে নিয়েই বা জারের যে অনুসন্ধান সেই অনুসন্ধানকে নিয়েই আবর্তিত হয়। তিনি জানতে চান, 3টে প্রশ্ন তার মনে রয়েছে। একটা হচ্ছে কোনো একটা কাজ করার সঠিক সময় কোনটা, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা আমাদের জীবনে, আর 3 নম্বর হচ্ছে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তো এই গল্পটাকে আমরা যদি সেকশন ওয়াইজ দেখি 3টে বিভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, দুটো হচ্ছে সেকেন্ড হচ্ছে মিডিল পোর্শন, আর থার্ড ওয়ান হচ্ছে কনক্লুশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্টে যার প্রথমেই ওই প্রশ্নগুলির উত্তর তার পণ্ডিতদের কাছ থেকে জানতে চান। সকলে বিভিন্ন রকমের উত্তর দেন, কারোর উত্তরই এক রকমের হয় না, আর কোনো উত্তরেই যার কিন্তু সন্তুষ্ট হতে পারেন না। নেক্সট যেটা আসছে মিডিল পোর্শন,
মিডিল পোর্শনে আমরা দেখব যে জার ছদ্মবেশে একজন সাধুর সঙ্গে দেখা করেন। ঘটনাচক্রে সেখানে একজন আহত মানুষ এসে উপস্থিত হন এবং সেই সাধু আর আহত মানুষ উভয়কেই জার কিন্তু উপকার করেন। এটা গেল মিডল পোর্শন। আর যেটা কনক্লুশন পার্ট বা থার্ড পার্ট, সেখানে আমরা দেখতে পাবো যে সাধু জারকে তার ওই 3টে প্রশ্নের উত্তর খুঁজে পেতে কিভাবে সাহায্য করেন এবং কিভাবে জার তার সমস্ত উত্তরগুলো সেই সাধুর কাছ থেকে পেয়ে নিজেকে ধন্য বলে মানতে শুরু করেন। পুরো গল্পটার ক্ষেত্রেই দেখব লেখকই সর্বেসর্বা, মানে তার পার্সপেক্টিভ থেকেই পুরো গল্পটা লেখা হয়েছে। পুরো গল্পটাই সহজ সুন্দরভাবে বলা হয়েছে আর সমগ্র কাহিনী জুড়েই কিন্তু একটা প্রাঞ্জল, একটা সহজ সরল একটা প্রাঞ্জলতা আমরা লক্ষ্য করতে পারি। যদি আমরা নীতিকথার দিক থেকে দেখি, তাহলে নীতিকথায় একটা নীতিবাক্য তো থাকতেই হয়। এই ছোট গল্প মানে 3 কোয়েশ্চেনে নীতিকথাটা হলো মানুষ নিজের অভিজ্ঞতা থেকে জ্ঞান লাভ করে, যেটা আমাদের জার লাভ করেছিলেন। কোনো কাজ শুরু করার সঠিক সময় নির্দিষ্ট করা বা কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করবেন তা ঠিক করা বা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কি হবে তা ঠিক করা, এসবের জন্য কোনো নির্দিষ্ট একটা চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা কিন্তু কারোরই কখনোই থাকতে পারে না। আমরাও আমাদের জীবনে আগে থেকে এভাবে প্রি প্ল্যান করে রাখতে পারি না। পরিস্থিতির মধ্য দিয়েই চাহিদা তৈরি হয় আর পরিস্থিতির প্রয়োজনীয়তা অনুযায়ী কোনো ব্যক্তিকে তার সমস্ত কাজগুলিকে সম্পন্ন করতে হয়। তো আলটিমেটলি যেটা নীতি কথা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের জীবনের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। অতএব পরিস্থিতির সাপেক্ষে আমাদের সেই সমস্ত বিষয়কে ঠিক করে হ্যান্ডেল করতে জানতে হবে বা সেই সমস্ত সমস্যা যদি এসে থাকে সেগুলোর মোকাবিলা করার জন্য আমাদের তৎক্ষণাৎ বা নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করেই আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। এটাই গল্পটার মূল বিষয়বস্তু। চলো এবার টেক্সটটা নিয়ে আলোচনা করা যাক। It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, to occur means to come to mind, মনে আসা। কোনো এক সময় এক জারের, জার মিন্স রাশিয়ান রুলার, রাশিয়ান যে রাজা তাকেই বলা হয় জার। তো এই জার প্রথা ইউরোপে 1917 সাল পর্যন্ত ছিল। তো সেই একরকম জারেরই এক গল্প আমরা এখানে জানতে পারবো। তো সেই রকমই এক জারের মনে একবার হলো হঠাৎ করে। কি মনে হলো? দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। 3টে প্রশ্ন তার মনে এলো। যদি তিনি সর্বদা জানতে পারতেন যে কোনো একটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এটা যদি তার পক্ষে আগে থেকেই জানা থাকতো। এটা গেল ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু। যদি তিনি এটা জানতে পারতেন যে তিনি কাদের কথায় বেশি মনোযোগ দেবেন বা কাদের কথা অনুযায়ী তিনি চলবেন, কাদের পরামর্শ তিনি চলবেন, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, কাদেরকে একটু এড়িয়ে চলবেন বা কাদেরকে কম গুরুত্ব দেবেন, এটা যদি তার জানা থাকতো। এটা গেল সেকেন্ড কোয়েশ্চেন। নেক্সট দ্য থার্ড ওয়ান, অ্যাবাভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। যদি তার এটা জানা থাকতো যে আমাদের জীবনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, যে অনেকগুলো কাজ আছে তার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে এখন। তো এটা যদি তার জানা থাকতো যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, তো এই 3টে প্রশ্নের উত্তর তার যদি জানা থাকতো তাহলে তিনি মনে করেন হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। আন্ডারটেক মিন্স টু টেক দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া। তাহলে তিনি যে কাজেরই দায়িত্ব নেন না কেন কোনোটাতেই কিন্তু তিনি ব্যর্থ হতেন না, যদি আগে থেকে এই প্রশ্নের উত্তরগুলো তার জানা থাকতো। তো এই কথাগুলো যারে মাথায় এলো বা মনে এলো একবার। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম,
যেহেতু জারের মাথায় এসছে, জার তো তার উত্তর সন্ধান করার চেষ্টা করবেন। তো যেহেতু এই প্রশ্নগুলো তার মাথায় এলো, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম। টু প্রোক্লেম মিনস টু অ্যানাউন্স, টু ডিক্লেয়ার, ঘোষণা করা। তিনি তার সমস্ত রাজ্য জুড়েই এটা ঘোষণা করে দিলেন। কি ঘোষণা করলেন? দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান, যে তিনি সেই ব্যক্তিকে প্রচুর পুরস্কার দেবেন। কোন ব্যক্তিকে? হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। ওই তিনটে প্রশ্নের উত্তরের মধ্যে ফার্স্ট ওয়ান, যে তাকে উড টিচ হিম, তাকে শেখাতে পারবে। কি শেখাতে পারবে? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো একটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এটা যে তাকে শেখাতে পারবে। অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, আমাদের জীবনে সবথেকে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, সেকেন্ড ওয়ান। অ্যান্ড থার্ড ওয়ান, হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কীভাবে তিনি বুঝবেন যে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। এই তিনটে প্রশ্নের উত্তর যে তাকে শেখাতে পারবে, সেই ব্যক্তিকেই তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত করবেন। এটাই তিনি তার সারা রাজ্য জুড়ে ঘোষণা করে দিলেন। যথারীতি তার সেই ঘোষণা শোনার পরে লার্নেড মেন কেম টু দ্য জার। লার্নেড মিন্স ওয়াইজ পিপল, যারা জ্ঞানীগুণী ব্যক্তি, তারা আস্তে আস্তে জারের কাছে আসতে শুরু করলেন। বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু প্রত্যেকেই তার প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্নভাবে দিলেন। মানে একজনের সাথে আরেকজনের উত্তরের কোনো মিল পাওয়া গেল না, প্রত্যেকেই নিজের মতো করে প্রশ্নগুলোর উত্তর দিলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্ন কী ছিল না, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো একটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা। এই প্রশ্নের উত্তরে কয়েকজন উত্তর দিলেন। সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো একটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এটা জানার জন্য ওয়ান মাস্ট ড্রপ ইন অ্যাডভান্স। অ্যাডভান্স মিন্স অগ্রিম। সেই ব্যক্তিকে কি করতে হবে? কোনো কাজ সঠিক সময় কোনটা জানার জন্য তাকে আগে ভাগেই তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? আ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, দিন, মাস আর বছরের একটা সরণি তৈরি করতে হবে, একটা টাইম টেবিল তৈরি করতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, মানে তাকে পুরো ক্যালেন্ডার ওয়াইজ তৈরি করে নিতে হবে। আমি অমুক দিনে অমুক কাজ করব, মানে একটা প্রি প্ল্যান্ড, সারা বছরের হিসাবে, মাসের হিসাবে, দিনের হিসাবে। এবং শুধু সরণি তৈরি করেই ক্ষান্ত হলে চলবে না। ওয়ান মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, তাকে সেই লেখা অনুযায়ী কঠোরভাবে তার জীবনটাকে পালন করতে হবে। মানে যেটাই লেখা আছে যে দিনে, সেটাকে সেই সময় যথাযথভাবে পালন করতে হবে। এটা কেউ কেউ উত্তর দিলেন। অনলি দাস দে সেড, তো ওইসব যারা এই উত্তরটা দিচ্ছেন তাদের এটাই মত যে একমাত্র এইভাবেই কুড এভরিথিং বি ডান অ্যাট ইন প্রপার টাইম, প্রত্যেকটা কাজ তার যথাযথ সময়ে করা যেতে পারে। এটা কিছু কিছু ব্যক্তির মতামত। আদার্স ডিক্লেয়ার্ড, বাকি আরও যারা রয়েছে তারা আবার বলছে দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। এদের মতটা আবার একটু ভিন্ন আগের মতের থেকে। কি মত এদের? না, ইট ওয়াজ ইম্পসিবল, এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার কোনো একজনের পক্ষে। কি? টু ডিসাইড বিফোর হ্যান্ড। বিফোর হ্যান্ড মিন্স টু টেক দ্য ডিসিশন ইন অ্যাডভান্স। ওই কোনো একটা কাজকে আগে ভাগেই সমস্ত আমরা ভেবে নিলাম আর সেই অনুযায়ী সেটা হয়ে গেল, এটাকে পুরোপুরি পরিকল্পনা করাটা প্রায় অসম্ভব। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এবং এই অনুযায়ী আমাদের বোঝা যে সঠিক সময় কোনটা কোনো একটা কাজ করার জন্য, এটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। এটা কিছু জনের মত। বাট দ্যাট, তাহলে এদের মতটা কি? ওরা এবারে এই মতটাই প্রকাশ করছে, বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ অ্যাবজর্বড ইন আইডেল পাস টাইমস, কিন্তু তাই বলে এটাই নয় বি অ্যাবজর্বড। অ্যাবজর্ব মিন্স টু ইন্টেন্সলি এনগেজ, ভীষণভাবে নিযুক্ত করা বা নিয়োজিত করা। ইন আইডেল পাস টাইমস, পাস টাইম মিন্স লেজার অ্যাক্টিভিটিস, অবসর সময় কাটানো। মানে
আগে থেকে প্ল্যান করব না মানেই এই নয় যে আমি অবসর সময়টা অলসভাবে কাটিয়ে দেবো, এটাও কিন্তু তারা বলছে না। তাহলে কি করতে হবে? ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। এদের মতটা হচ্ছে এটাই যে আমাদের প্রত্যেকেরই আমাদের চারপাশে যা যা হচ্ছে সেই সব দিকেই একটা সজাগ দৃষ্টি রাখতে হবে, সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করতে হবে, অবজার্ভ করতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, নিডফুল মিনস রিকোয়ার্ড, এবং তারপরেই আমাদের চারদিকে লক্ষ্য রাখার পরেই যেটা আমাদের মনে হবে সবথেকে প্রয়োজনীয় সেটাই আমাদের করতে হবে। এটাই এদের মত, মানে এটা সেকেন্ড ওপিনিয়ন। ফার্স্ট কোয়েশ্চেনের থার্ড ওপিনিয়ন, তৃতীয় কিছু মানুষ তারাও আবার কিছু অন্য উত্তর দিচ্ছে। আদার্স এগেন, অন্যরা আবার কি বলছে? said that however attentive the Tsar might be to what was going on, এদের মতটা আবার আগের মতটাকে খণ্ডন করছে। কি বলছে? however attentive, attentive means observant, মনোযোগী। এদের মতটা হচ্ছে যার যতই মনোযোগী হন না কেন যে তার চারপাশে কি ঘটে চলেছে, বা যতই ভালো করে লক্ষ্য করুক না কেন তার চারপাশে কি হচ্ছে, it was impossible for one man to decide correctly the right time for every action. একজন মানুষের পক্ষে কখনোই এটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় যে প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা। এটা থার্ড ওপিনিয়ন এলো। তাহলে থার্ড ওপিনিয়নরা কি অপশন দিচ্ছে বা কি সলিউশন আনছে? এদের মত হচ্ছে যখন এটা করা সম্ভব নয় তাহলে কি করতে হবে? দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান। কাউন্সিল মানে হচ্ছে উপদেষ্টা পরিষদ, মানে যারা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে, আর ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। তাহলে কি হতে হবে না, রাজার একটা উপদেষ্টমূলক একটা পরিষদ থাকতে হবে। কাদের দ্বারা? জ্ঞানী ব্যক্তিদের দ্বারা, মানে অনেকজন জ্ঞানী ব্যক্তি নিয়ে একটা কাউন্সিল হতে হবে যারা বিভিন্ন সময়ে জারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন। এটা হচ্ছে থার্ড ওপিনিয়ন। হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে সাহায্য করবে টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, কোন কাজটা সঠিক সময়ে করা উচিত বা কোন কাজটা কোনো কাজের সঠিক সময় কোনটা এটা বুঝতে তারাই কিন্তু জারকে সাহায্য করবেন। এটাই এলো থার্ড ওপিনিয়ন। কোয়েশ্চেনটা নিয়ে আরও কিছু মত। But then again the others said there were some things which could not wait to be laid before a council. Then again others said, আরও কিছু ব্যক্তি রয়েছে, মানে একটা ফোর্থ ওপিনিয়ন আসছে। তারা বলছে বা এদের মতটা হচ্ছে, মানে আগের মতটাকে এবার এরা খণ্ডন করছে। There were some things which could not wait to be laid before a council. Laid before means to put forward for advice. এদের মতটা হচ্ছে এমন কিছু কিছু বিষয় থাকে যেটা সবসময় কাউন্সিলের সামনে বা ওই উপদেষ্টা পরিষদের সামনে উত্থাপন করা বা উপস্থাপন করা যায় না, এমন অনেক বিষয় থাকে। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, তার বদলে সেই ব্যক্তিকে সেই বিষয়টা গ্রহণ করবে কি করবে না তাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়। মিটিং ডাকা মানে তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু অনেক সিদ্ধান্ত থাকে যেটা তাৎক্ষণিকভাবে নিতে হয়। তো সেই ব্যাপারগুলো কাউন্সিলের সামনে আনাটা সম্ভব নয় সব সময়। তো সেই সিদ্ধান্তগুলো যারকে তৎক্ষণাৎ সিদ্ধান্তটা নিতে হবে যে সেটা তিনি গ্রহণ করবেন সেই কাজের দায়িত্বটা না গ্রহণ করবেন না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেই সিদ্ধান্তটা নেবার সময় ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, সেই ব্যক্তিকে কিন্তু পূর্বেই বা আগে থেকে জানতে হবে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাকে তো জানতে হবে যে কী ঘটতে চলেছে, তবেই তো সে সিদ্ধান্তটা সঠিক নিতে পারবে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এদের বক্তব্যটা কি তাহলে? উপায়টা কি, সলিউশনটা কি না, ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, একমাত্র যারা ম্যাজিশিয়ান, যারা উইজার্ড বা সর্সারার, যারা জাদুকর, তারাই হু নো দ্যাট, এরাই একমাত্র বলতে পারবে যে ভবিষ্যতে কি হতে চলেছে আর সঠিক সময় কোনটা। অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সুতরাং কোনো একটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা এটা জানার জন্য ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, কী করা উচিত? প্রত্যেকেরই কনসাল্ট করা উচিত, আলোচনা করা উচিত। কাদের সাথে? যারা ম্যাজিশিয়ান, যারা জাদুকর। এটা হচ্ছে
ফোর্থ ওপিনিয়ন। তাহলে এরা এই সলিউশনটাই দিল যে সঠিক সময় কোনটা কোনো একটা কাজ শুরু করার জন্য এটা জানতে হলে একমাত্র যারা জাদুকর তাদেরই শরণাপন্ন হওয়া উচিত, বা যারের সেটাই করা উচিত। ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। আগেরটা গেল ফার্স্ট কোয়েশ্চেন বা ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল তার ভ্যারিয়াস যে আনসারগুলো ছিল। এবার যেটা সেকেন্ড কোয়েশ্চেন ছিল, কি সেকেন্ড কোয়েশ্চেন ছিল? হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হোম টু অ্যাভয়েড। কাদের কথা বেশি শোনা উচিত বা কাদেরকে বেশি মনোযোগ দেওয়া উচিত আর কাদেরকে এড়িয়ে চলা উচিত। এই প্রশ্নের উত্তরে এবারে যে উত্তরগুলো আসছে, ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। প্রথম প্রশ্নের মতোই সেকেন্ড যে কোয়েশ্চেন তারও উত্তর কিন্তু বিবিধ এলো, বিভিন্ন রকমের এলো, নানা রকমের উত্তর পাওয়া গেল। সাম সেড, কেউ বলছে দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার। কি বলছে? এইসব ব্যক্তিরা বলছে যে যারের জন্য সবথেকে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হচ্ছেন তার যারা কাউন্সিলর রয়েছেন। কাউন্সিলর মানে হচ্ছে মেম্বার্স অফ কাউন্সিল, তার উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য, তারাই হচ্ছে যারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদার্স দ্য প্রিস্ট, কেউ আবার উত্তর দিচ্ছে না, যারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন প্রিস্ট মিন্স পুরোহিত, রাজ্যের যে পুরোহিত তিনিই হচ্ছেন যারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদার্স, কেউ আবার উত্তর দিচ্ছেন দ্য ডক্টরস, না, যারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন ডাক্তার। হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, কেউ আবার উত্তর দিল না, যারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হচ্ছেন তার ওয়ারিয়ার মিন্স যোদ্ধা বা সৈনিক, যারা তার হয়ে যুদ্ধ করেন, তারাই হচ্ছে তার পক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অতএব দেখা যাচ্ছে প্রথমটার মতোই সেকেন্ড প্রশ্নেরও উত্তর কিন্তু বিভিন্ন রকমের এলো। এবার যেটা থার্ড কোয়েশ্চেন ছিল, কোনটা? থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা আমাদের জীবনে? কোনো একটা পরিস্থিতিতে বা যে কোনো মুহূর্তে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বা নেসেসারি ওয়ার্ক কি? এই প্রশ্নের উত্তর সেটা কি? টু দ্য থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যেটা ছিল যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, এই প্রশ্নের উত্তরে সাম রিপ্লাইড, কেউ উত্তর দিচ্ছেন দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান মানে হচ্ছে বিজ্ঞানের চর্চা করা, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এটা কয়েকজনের মত। আদার সেড, কেউ আবার উত্তর দিচ্ছে ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার মানে হচ্ছে ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে। বলছে না, যুদ্ধক্ষেত্রে নিজেদের স্কিল দেখানো, স্কিল মানে হচ্ছে দক্ষতা, যুদ্ধক্ষেত্রে দক্ষতা দেখানোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আদার্স এগেন, আবার কিছুজন এটাও উত্তর দিল দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ অফ গড। বলছে না, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভগবানের পূজা অর্চনা করা, ভগবানের সেবা করা, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। অতএব তিনটে যে কোয়েশ্চেন ছিল সে তিনটে কোয়েশ্চেনের আনসার যেগুলো এলো সম্পূর্ণরূপেই কিন্তু সেগুলো ভেরিয়াস আনসারস এলো, মানে কোনো একটা নির্দিষ্ট উত্তর এলো না যেটা যারকে সন্তুষ্ট করতে পারে। আজকের এই পর্যন্তই থাক, বাকি অংশটা নেক্সট এপিসোডে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।